এখন যাদের চাকরি গিয়েছে বৈধভাবে চাকরি পাওয়ার পরেও তারা আন্দোলন করছেন। কারণ আন্দোলনের ফলে মমতা ব্যানার্জি বা পার্থ চ্যাটার্জি বা তার অধীনের লোকেদের দুর্নীতির কথা লোক জানতে পারছে, সেই জন্য তারা খুবই অসন্তুষ্ট। যখন মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জিরা এই লোকগুলোর কাছে টাকা নিয়ে অবৈধভাবে নিয়োগ করছিলেন, তখন পুলিশের কর্তব্য কী ছিল? যারা ঘুষ খাচ্ছিলেন তাদের বিরুদ্ধে কেস শুরু করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পুলিশ করেছেন কি? কেন করেন? অবৈধভাবে ঘুষ খেয়ে মুখ্যমন্ত্রী তার লোকেরা নিয়োগ না করতেন তাহলে তো কোর্টে মামলাই হতো না। যদি তারা বৈধভাবে যারা নিযুক্ত হয়েছেন তাদের তালিকাটা কোর্টে দিয়ে দিতেন তাহলে তো চাকরি বাতিলই হতো না। স্যার, ইতিমধ্যেই যেমনটা দেখতে পাচ্ছি, যে সকল চাকরিহারারা পুলিশের লাঠি পেটা খেলো, অন্যদিকে শাসক দলের সেই গুন্ডা বাহিনীদের গালিগালাজ, হেলমেট দিয়ে মার, এত কিছু সহ্য করার পর তাদের মধ্যেই 10 জনকে শোকজ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে। কি বলবেন? আপনাকে বুঝতে হবে যে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন, কোর্টে চাকরি বাতিলের জন্য তাদের কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, তার অধীনে শিক্ষামন্ত্রী এবং তাদের সঙ্গে কাজ করা এসএসসি বা বোর্ড, এদেরই অফিসাররা। আপনারা জানেন যে তাদের অনেকে গ্রেপ্তার হয়েছেন, এখনও হাজতে আছেন। শিক্ষামন্ত্রীও এখনও হাজতে আছেন। তো কোর্টে যেহেতু অবৈধভাবে কিছু লোককে নিযুক্ত করেছিলেন এবং কোর্ট বারবার চাওয়ার পরেও কারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদের তালিকা কোর্ট দেয়নি, সেই জন্য সকলের চাকরি বাতিল হয়েছে। এখন যাদের চাকরি গিয়েছে বৈধভাবে চাকরি পাওয়ার পরেও তারা আন্দোলন করছেন। কারণ আন্দোলনের ফলে মমতা ব্যানার্জি বা পার্থ চ্যাটার্জি বা তার অধীনের লোকেদের দুর্নীতির কথা লোক জানতে পারছে, সেই জন্য তারা খুবই অসন্তুষ্ট। তো সেই অসন্তোষের কারণেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও। অতএব পুলিশের লোকেরা মুখ্যমন্ত্রী যেরকম বলছেন সেরকম কাজ করছেন, তাদের কেস শুরু করছেন। আর বোর্ডে যারা কাজ করেন তারাও শিক্ষামন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করেন, ফলে তাদের আন্দোলনটা ভাঙার জন্য বোর্ডকেও তারা ব্যবহার করছেন। এইটা হচ্ছে ঘটনা। বোর্ডের লোকেরা যখন চাকরি বিক্রি করা হচ্ছিল তখন যারা তাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের যদি একটু শোকজ করতেন, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতেন, তাহলে এই ছেলেমেয়েগুলোর এইভাবে আন্দোলন করার দরকারই পড়তো না। কিন্তু এই যে আমাদের মুখ্যমন্ত্রী তথা পুলিশের কথাই এই মিনিমাম বল প্রয়োগ, সে বিষয়ে কিছু না বলে চাকরিহারাদের এই আন্দোলন নিয়ে একাধিক প্রসঙ্গ তুলেছেন। না, মানে ন্যূনতম কি বেশি বল প্রয়োগ আমি সে প্রশ্নেই যাচ্ছি না। পুলিশ বল প্রয়োগ করেছে যে তাদের কর্তব্য পড়ে যে কোনো অবরোধটা সরিয়ে দেওয়া বা বিকাশ ভবনে যে আটকে পড়েছিলেন তাদেরকে বের করা, এই জন্য তো পুলিশ কর্তব্য করেছে। আমি যদি এটা ধরে নিই, আমি তাদের কোনো রকম দোষ দিতাম না যদি তারা এর আগেও কর্তব্যটা পালন করতেন। যখন মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জিরা এই লোকগুলোর কাছে টাকা নিয়ে অবৈধভাবে নিয়োগ করছিলেন, তখন পুলিশের কর্তব্য কী ছিল? যারা ঘুষ খাচ্ছিলেন তাদের বিরুদ্ধে কেস শুরু করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পুলিশ করেছেন কি? কেন করেননি? যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা পার্থ চ্যাটার্জি বা তার বান্ধবীর বাড়ি থেকে এত কোটি কোটি টাকা এবং বহু কোটি মূল্যের যে অন্যান্য জিনিস উদ্ধার করতে পারলো, পুলিশের লোকদের কাছে সে খবরটা থাকলো না কেন? খবর নিশ্চয়ই ছিল, কিন্তু তারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, কারণ তারা মমতা ব্যানার্জির অধীনে কাজ করেন এবং মমতা ব্যানার্জি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তো তাহলে তারা এখন কর্তব্যবোধ পালনে এতটা উদ্গ্রীব কেন? তখন যদি তারা তাদের কর্তব্যটা পালন করতেন তাহলে তো এই ছেলেগুলোকে আন্দোলন করতেই হতো না। বলুন। কিন্তু স্যার, একেবারেই যে প্রশ্নটা উঠছে, তারা বিজেপি, কংগ্রেস, সিপিএম সমস্ত দলের একাধিক প্রতিনিধির সাথে দেখা করেছেন শাসক দলের ওপর আস্থা হারিয়ে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে তাদেরকে বলছেন যে কোনো রাজনৈতিক দলের প্রণোচনায় পা দিয়ে আপনারা এই সকল কাজ করবেন না, যাতে কন্টেম্প্ট অফ কোর্ট হয়। যদি অবৈধভাবে ঘুষ খেয়ে মুখ্যমন্ত্রী তার লোকেরা নিয়োগ না করতেন তাহলে তো কোর্টে মামলাই হতো না। যদি তারা বৈধভাবে যারা নিযুক্ত হয়েছেন তাদের তালিকাটা কোর্টে দিয়ে দিতেন তাহলে তো চাকরি বাতিলই হতো না। আবার চাকরি বাতিল হওয়ার পর মুখ্যমন্ত্রী তাদেরকে নিয়ে যদি ভাওতা না দিতেন, দেখুন কোর্টের অর্ডারে খুব পরিষ্কার বলা আছে যে যাদের সিবিআই চিহ্নিত করেছে যে অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে এবং তারা নতুন করে চাকরির পরীক্ষায় বসতে পারবে না। তো তিনি কী করে বলেন যে আগে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের ব্যাপারটা দেখি, তারপরে যারা অবৈধভাবে পেয়েছে তাদের দেখব। যারা অবৈধভাবে পেয়েছে তাদের তো দেখার কোনো সুযোগই কোর্ট রাখেনি। তো তিনি ভাওতা দিতে গেলেন কেন? হ্যাঁ, তো সুপ্রিম কোর্টের রায় মানলে এই কথা বলা যায়? এই যে শিক্ষামন্ত্রী বললেন যে আমি কারা বৈধভাবে চাকরি পেয়েছে কারা অবৈধভাবে পেয়েছে আইনজীবীদের সঙ্গে কথা বলে এত তারিখের মধ্যে প্রকাশ করব। কেন প্রকাশ করতে পারছেন না? আপনারা তো জানতেন যে আপনারা প্রকাশ করতে পারবেন না, কারণ প্রকাশ করলে যাদেরকে বলবেন যে অবৈধভাবে চাকরি পেয়েছে তারা তো আপনাদেরকে গাছে বেঁধে টাকা ফেরত চাইবে। তা আপনারা প্রকাশ করতে পারবেন না, তাহলে ভাওতা দিলেন কেন ছেলে মেয়েগুলোকে? তো তারা এরকম করবে, ভাওতা দেওয়ার ফলেই তাদের উপর বিশ্বাসটা আরও চলে গিয়েছে। অতএব তারা স্বাভাবিকভাবে তারা চাকরি পেয়েছিলেন, চাকরিটা থাকছে না, তারা তো যে কারো কাছে যদি বলে যে আমি সাহায্য করবো তার কাছে যাবেন, তাতে তো কোনো অন্যায় কিছু আমি দেখছি না। স্যার, এই যে শো কজ লেটার চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে, এটা কি কোথাও না কোথাও সেই আন্দোলনের গতিটা থামিয়ে দেওয়ার জন্য? আর কোনো কারণ নেই যাতে যারা আন্দোলন করছে তারা ভয় পেয়ে যান যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অতএব তারা আন্দোলন থেকে যাতে সরে আসেন। মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জিরা যে অপরাধ করেছেন সেইটার কথা তারা যাতে আর বলতে সাহস না করেন। কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু এবারে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন যে আমার কাছে প্ল্যান এ বি সি অনেক প্ল্যান ভাবা আছে, এটা কি তারই অংশ? মুখ্যমন্ত্রী অনেক সময় অনেক কথা বলেন। যে মুর্শিদাবাদের যে ঘটনা তা নিয়ে তো বলেছিলেন যে বাইরের লোকরা এসে করেছে। তো এখন তার পুলিশের লোকেরা যে 300-350 জন লোককে অ্যারেস্ট করেছে তার মধ্যে বাইরে থেকে আসা একজনকে অ্যারেস্ট করতে পেরেছেন কি? হাইকোর্ট যে কমিটি নিযুক্ত করেছিল তারা তো রিপোর্ট দিয়েছে যে তার পার্টির লোকেরা করেছে এবং তার পুলিশের লোকেরা তাদেরকে সহযোগিতা করেছে, কোনো ব্যবস্থা নেয়নি। তো তিনি এইরকম কথা তো বলেন, ঠিক কথা বা সত্যি কথা তিনি খুব কম সময় বলেন। তো তিনি যা খুশি তাই বলতে পারেন, যা সুবিধা হয় তিনি বলে দেন, তার কথা বলার জন্য কোনো লাইসেন্স লাগে না। একেবারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রাইমারির মামলা 32,000 চাকরি, সেই নিয়েও কিন্তু স্যার টানাটানি চলছে। পর্ষদের পক্ষ থেকে কোর্টে বলা হয়েছে যে এটা কোনো দুর্নীতিই হয়নি। যারা দুর্নীতি করে তারা যদি বলে যে আমরা দুর্নীতি করেছি তাহলে তো আর কারো দরকারই হয় না। আর যারা বলবে যে আমি দুর্নীতি করেছি সেই লোক যদি অত সৎ হয় তাহলে তো তারা দুর্নীতি করতেই পারবেন না। তো তারা দুর্নীতি শুধু করেননি, দুর্নীতি যে তারা করেছেন তার প্রমাণ কোর্টের কাছে এসে গিয়েছে। তো এখন তারা দুর্নীতি হয়নি ছাড়া আর কী বলবেন? তারা বলবেন যে আমরা দুর্নীতি হয়েছে এবং আমরা দুর্নীতি করেছি, আমাদেরকে ধরে সাজা দেন, বলবেন? যেখানে ওএমআর নেই, লিস্ট প্রকাশ করতে তারা নারাজ, সেখানে এতগুলো জীবন, এতগুলো শিক্ষক বলুন এবং ছাত্রছাত্রী তাদেরও জীবন বলতে গেলে। আপনি জীবনের কথা বলছেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে, তাদের চাকরি পাওয়ার যাদের কথা ছিল তারা চাকরি পাননি, তারা বঞ্চিত হয়েছে সন্দেহ নাই। কিন্তু আপনি চিন্তা করুন যে একটা লোক অঙ্ক জানে না, তাকে স্কুলে অঙ্কের মাস্টার করা হয়েছে। আমি তো হাইকোর্টের একটা কোনো ভিডিও ক্লিপে দেখছিলাম যে একজন বলছে দেখুন একটা ছেলে 8 পাস করেছে, সে হাই স্কুলে পড়াচ্ছে। তো সে একটা লোক ইংরেজি জানে না, সে ইংরেজি শেখাচ্ছে। তাহলে সাধারণ ঘরের আমাদের ছেলেমেয়েরা যেসব স্কুলে যাচ্ছে তাদের ভবিষ্যৎটাও নষ্ট করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র যে যোগ্য লোকেরা বঞ্চিত হচ্ছে তা নয়,
ছেলেমেয়েদের ভবিষ্যৎটাও শেষ করা হচ্ছে। স্যার, অন্যদিকে কুণাল ঘোষের বিরুদ্ধে যে রুল জারি করা হয়েছে, কুণাল ঘোষ সে বিষয়ে একবারে ফেসবুকে পোস্ট করছেন যে রুল জারি হলেও আমি তো খুব কুল। তিনি কুল না হট সেটা এটা প্রাসঙ্গিকই নয়। তাকে সুযোগ দেওয়া হয়েছিল, হলফনামা দিতে তিনি দেননি, রুল জারি হয়েছে, এরপর তাকে দেখাতে হবে যে তাকে কেন সাজা দেওয়া হবে না। আপনি যদি দেখাতে পারেন তো মিটে গেল, যদি না দেখাতে পারেন তাহলে সাজা হবে। কুণাল ঘোষের কি জেলে যাওয়ার চান্স আবার আছে? বেলে তো এমনি বাইরে আছে। না, সেটা তো যারা কন্টেন্ট ম্যাটারটা দেখছেন তাদের উপর নির্ভর করছেন। যেমন সেদিন তো কুণাল ঘোষ কথা বলতে চেয়েছিলেন, কিন্তু ওনার কথা তো শুনতে চাননি, বলে যে কিছু বলার থাকলে যেমন লয়ার আছে লয়ার বলবে। তো সেরকমভাবে যদি কোর্ট দেখেন যে উনি অপরাধ করেছেন তাহলে কোর্ট সাজা দেবে। আর যদি কোর্ট তার কথা শুনে, অর্থাৎ উকিলের মাধ্যমে তার কথা শুনে যদি মনে হয় যে না অপরাধ হয়নি, তাহলে ছেড়ে দেবে।